প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমাদের চতুর্থ ভিডিওতে আমরা আজকে রাজশাহী বোর্ড 2024-এ যে রাইট ফর্ম ভার্বের প্রশ্নটি আসছে সেটা নিয়ে আলোচনা করব এবং এটার খুঁটিনাটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। প্রতিটা লাইন বুঝে বুঝে আমরা করব কিভাবে পরিবর্তন হয়েছে। তো যারা ভিডিওটি দেখছো এবং আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওতে তুমি অবশ্যই উপকৃত হবে, কারণ এখানে খুব সম্পূর্ণরূপে যে রুলসগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই রুলসগুলো আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিব। তো চলো শুরু করা যাক। তো তোমরা যেই কথাটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি বা যখন শুরু করেছি আমরা রাইট ফর্ম ভার্ব, যে অবশ্যই আমাকে প্যাসেজটি পড়ে, যে প্যাসেজটি দিয়েছে সেই প্যাসেজটি পড়ে অবশ্যই আমাকে বুঝতে হবে যে প্যাসেজটিতে যে বিষয় আলোচনা করা হয়েছে সেটা কি অতীতের কোনো ঘটনা নাকি বর্তমানের কোনো ঘটনা। তো যদি অতীতের ঘটনা হয় তাহলে অবশ্যই আমরা পাস্ট টেন্স রিলেটেড যে টেন্সগুলো আছে 4 প্রকার সেটা ব্যবহার করব, এবং যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেই অনুসারে আমরা পরিবর্তন করব। এবং আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে সেন্টেন্স পরে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটি আসলে প্যাসিভ নাকি অ্যাক্টিভ। যদি প্যাসিভ হয় আমরা সেই অনুসারে করব। তো চলো শুরু করা যাক। এখানে টপিকটা কি দিছে, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ফুল অফ হার্ডশিপ। তাহলে তুমি প্রথম লাইনটাই পড়ে বুঝতেছো যে ফুল অফ হার্ডশিপ যদি বলে আমাদের কৃষকদের যে জীবনটা সেটা সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে কি তোমার কঠিন একটা জীবন বা তাদের কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়। এটা কি আসলে কি অতীতে সত্য ছিল নাকি বর্তমানেও এটা আসলেই সত্য যে এখনো কি কৃষকরা কষ্ট করে? অবশ্যই কৃষকরা এখনো কষ্ট করে। তার মানে আমি ধরে নিতে পারি যে এটা প্রেজেন্ট টেন্সই সত্যি এবং এর ম্যাক্সিমাম যে ভার্বগুলো আছে সেগুলো আমি প্রেজেন্ট টেন্সই চেঞ্জ করব এবং প্রেজেন্ট টেন্স অনুসারে সাবজেক্ট ও ভার্বের এগ্রিমেন্ট অনুসারে চেঞ্জ করব, এবং বিশেষ প্রয়োজনে যদি এখানে কোনো প্যাসিভ সেন্টেন্স থাকে সেই অনুসারে প্যাসিভ সেন্টেন্স করব, অথবা যদি ভবিষ্যতের কোনো প্রেডিকশন এখানে থাকে তো সেই অনুসারে আমরা ফিউচার টেন্স এখানে ব্যবহার করব। তবে প্রধান যে ব্যাপারটা এখানে আমরা ম্যাক্সিমামই হয়তো দেখব যে এখানে আমরা কি করছি, সাধারণত প্রেজেন্ট টেন্স ইউজ করছি। আচ্ছা, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, বি দিছে, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এই ভার্বগুলো হতে পারে। তাহলে আমি দিব এখানে কি এম ইজ আর, যেকোনো যেহেতু প্রেজেন্ট টেন্সে বলছি। তাহলে এখন দেখো ফার্মার্স আছে, শুনছেন আগে ফার্মার্স আছে, আমরা দেখার সাথে সাথে এখানে বুঝে অনেকেই ভুল করে এখানে আর লিখে দিব। কি লিখে দিব? আর। এই আর লিখে দিলেই ভুল হবে। কেন? দেখো সাবজেক্টটা আসলে কি, সাবজেক্ট কিন্তু এখানে আওয়ার ফার্মার্স না, সাবজেক্ট হচ্ছে দ্য লাইফ, হ্যাঁ, কৃষকদের জীবন। তার মানে এই জীবনটা হলো সিঙ্গুলার, আর ফার্মার্সের দিকে তাকায় যারা এই আনসার করবে তখনই তারা আর দিবে এবং ভুল হবে। এখানে আমার টপিক বা মেইন সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, মানে ফার্মার্সদের বা কৃষকদের জীবন, জীবনটা হলো এখানে সাবজেক্ট। তার মানে অবশ্যই এখানে ইজ হবে, ইজ ফুল অফ হার্ডশিপ। মেনি আ ফার্মার, এই মেনি দেখার সাথে সাথে আর একটা অনেকে ভুল করবে যে মেনি দেখার সাথে সাথে মনে করবে যেহেতু অনেককে বুঝাইছে, মেনি মানে অনেক, এটা তো আমরা সহজেই জানি। সাথে সাথে কি হবে? নট নো, এখানে অনেকে দিয়ে দেবে ডু নট নো, যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ করার জন্য আমরা ডামি অক্সিলারি নিয়ে আসি। ডামি অক্সিলারি হলো ডু ডাজ ডিড, এদেরকে বলা হয় ডামি অক্সিলারি। সাধারণত যখন আমরা সেন্টেন্সকে নেগেটিভ করি অথবা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি যেগুলোতে মেইন ভার্ব থাকে, মানে যে সেন্টেন্সগুলোতে আসলে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সেন্টেন্সগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করি তখন ডামি অক্সিলারি নিয়ে আসি ডু ডাজ ডিডকে। এখানেও আবার নেগেটিভ করার সময় আমরা ডু ডাজ ডিড এগুলোকে আবার ডামি অক্সিলারি হিসাবে নিয়ে আসি। তো মেনি দেখার সাথে সাথেই অনেকেই যারা ইংলিশ ভালো পারি তারা ডু নট লিখে দিব, কিন্তু এটা খেয়াল করতে হবে মেনি আ থাকলে অবশ্যই কি হবে? আমাদের ভার্ব সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে কি লিখবো? মেনি আ ফার্মার, ডু নট নয় ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, যে আমাদের অধিকাংশই কৃষক এবং অনেক কৃষকই কি করে না তোমার জানা না যে আসলে কিভাবে বৈজ্ঞানিকভাবে চাষ করতে হয়। দে, এইখানে দে আছে প্লুরাল সাবজেক্ট, তার মানে অবশ্যই যদি প্রেজেন্ট টেন্স করব তাহলে এখানে কি করব? প্লুরাল সাবজেক্টের জন্য এখানে আর ভার্বের সাথে এস হবে না। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক, তারা কি করে? ডন মানে হলো ভোর আর ডাস্ক মানে হলো সন্ধ্যা, মানে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে। বাট দেয়ার টয়েল, কিন্তু তাদের পরিশ্রম কি হবে? টয়েল, এই টয়েলটা হলো আমার এখানে সাবজেক্ট। এখন গো আছে, যেহেতু টয়েল হবে সিঙ্গুলার হিসেবে হবে পরিগণিত হবে, তাহলে গো এর জায়গায় কি হয়ে যাবে? গোস। ভার্বের সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ করি।
বাট দেয়ার টয়েল গোস অরি ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, কিন্তু তাদের বৃথা যায়, তাদের এই পরিশ্রমগুলো বৃথা যায় ডিউ টু কারণে ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, তাদের বৈজ্ঞানিক যে জ্ঞানের অভাব আছে সেটার কারণে তাদের এই পরিশ্রমগুলো বৃথা যায়। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার অফার্স প্রদান করেছে আর লট অফ অপরচুনিটিস, অনেক সুযোগ সুবিধা বা সুযোগ টু দেম তাদেরকে, উইথ আ ভিউ টু, এই যে একটা জিনিস আমরা দেখতেছি বারবার বলছি, আমরা আগের দিনের ভিডিওতে বলেছি যে টু একটা প্রেপোজিশন যার পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু টু ধারা কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি। তার ভিতরে একটা ফ্রেজ হলো উইথ আ ভিউ টু, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডমিট টু, তারপর আছে কি অবজেক্ট টু, ঠিক আছে, এইগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে কি হবে, টু দেম উইথ আ ভিউ টু এলিমিনেটিং, এরপর ভার্বের সাথে যে এলিমিনেট আছে তারপর আমরা এটা করে দেব এলিমিনেটিং, উঠে গিয়ে আইএনজি হবে, এলিমিনেটিং দেয়ার সাফারিং, তারা কি করেছে, তাদের যে এলিমিনেটিং মানে হলো প্রশমিত করা, কমানো, যে তাদের যে দুঃখ কষ্টগুলো আছে, ভোগান্তি আছে, সেগুলোকে কমানোর জন্য সরকার তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আবার চলে আসে, তাই না, প্লুরাল ভার্ব, তার মানে হলো এখানে সাবজেক্টও প্লুরাল হবে। তাহলে কি লিখবো, এইখানে ছিলাম কি, মেনিয়া সিঙ্গুলার ছিল, ছিল বিদায় সিঙ্গুলার, মেনিয়া, থাকলে সিঙ্গুলার, ডাজ নট লিখেছি, এবার কিন্তু দে আছে, তার মানে এখানে হবে ডু নট। এরকম মাঝে মধ্যে খেয়াল করবা, প্রশ্ন ভালো করে পড়লে দেখবা যে একটার সাথে আর একটা কম্পেয়ার করলে তুমি আনসারটা অনেক সময় লিখতে পারো। এখানে সিঙ্গুলার ছিল বিদায় ডাজ নট, আর এখানে প্লুরাল আছে বিদায় ডু নট দিব। ডু নট অ্যাবেল, কি লিখবো, ডু নট অ্যাবেল, বুঝতে পেরেছ, ডু নট অ্যাবেল দেমসেলভস অফ দিস অপরচুনিটি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা অনেকেই কি করতে পারে না, এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে না। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে যখন কি হয়, সাবজেক্ট থাকে, তারপরে অবশ্যই ভার্ব টু, মানে ভার্বের পাস্ট ফর্ম, বারবার বলছি তোমাদেরকে শোনো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে, যেমন এখানে দে আছে, এরপরে যে ভার্ব থাকবে সে ভার্বকে অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে গেট আছে, আমরা কি লিখবো, গট। ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্নড, কি অল কনসার্নড, যেহেতু এন্ড এর আগে আমরা কি করেছি, এন্ড এর আগে ভার্ব টু হয়েছে, তার মানে অবশ্যই এন্ড এর পরে আমরা ভার্ব টু দিব। তাহলে কি হবে, হেল্প দেম, যে এখনই কি হবে, দেখো ইট ইজ হাই টাইম, এখনই সময় হয়ে গেছে, সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্নড হেল্প দেম, যে অবশ্যই এখন উপযুক্ত সময় তাদেরকে বৈজ্ঞানিক শিক্ষা এবং তাদেরকে সহযোগিতা করা উচিত। এই যে ইফ পেয়ে গেছে, দেখো ইফ দিয়ে আমরা সাধারণত কি পাই, তোমার কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই ইফ দিয়ে এইখানে কমার আগ পর্যন্ত একটা ক্লজ শেষ হয়েছে, কমার পরে গিয়ে আর একটা ক্লজ, এই যে ক্লজটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, আমি বলি, যেহেতু এখানে সাবজেক্ট দিয়ে তোমার ভার্ব দিয়ে দিয়েছে, আবার এখানে ভার্ব দিয়ে দিয়েছে, এটা কমপ্লিটলি তোমার উপরে ডিপেন্ড করে যে আসলে তুমি এখানে ফার্স্ট কন্ডিশনাল লিখবা নাকি সেকেন্ড কন্ডিশনাল লিখবা নাকি থার্ড কন্ডিশনাল লিখবা। অবশ্যই যদি ফার্স্ট কন্ডিশনাল অনুসারে তুমি প্রথম ক্লজ লেখো, যেমন দেখো যদি লেখো এখানে ইফ দে এডুকেট দেম, ইফ দে এডুকেট, এখন একটা ব্যাপার আছে, দেখো ইফ দে এডুকেট, এন্ড এডুকেট তো তারা নিজেরা হবে না, মানে সায়েন্টিফিক নলেজ যাদের আছে তারাই তাদেরকে শিক্ষিত করবে, মানে অন্যদের ধারাতে শিক্ষিত হবে। তাহলে কি লিখবো, যদি আমরা, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে একে প্যাসিভ, তারপর হলো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তার আমরা যদি প্রেজেন্ট টেন্সে লিখি, দেখো ইফ দে আর এডুকেটেড, ইফ দে আর এডুকেটেড, তার মানে ফার্স্ট কন্ডিশনাল লিখেছে, তাহলে হবে দে উইল কন্ট্রিবিউট, কি হবে, দে উইল কন্ট্রিবিউট। এখন যদি এটাকে আমি সেকেন্ড কন্ডিশনাল লিখি, যেমন মনে করো কি হবে, ইফ দে ওয়ার এডুকেটেড দে উড হবে, কি হবে, দে উড কুড মাইট কন্ট্রিবিউট, এই জিনিসটা ভালো করে ফেলতে হবে। এখন যদি আমি এখানে লিখি দে হ্যাড বিন এডুকেটেড, কি লিখতাম, দে হ্যাড বিন এডুকেটেড, তাহলে এখানে আমি যদি থার্ড কন্ডিশনাল লিখতাম তাহলে লিখতাম দে উড হ্যাভ মাইট হ্যাভ কন্ট্রিবিউটেড, কি লিখতাম, কন্ট্রিবিউটেড, ঠিক আছে। দে হ্যাড এডুকেটেড, যদি দে হ্যাড বিন এডুকেটেড লিখতাম তাহলে লিখলাম দে উড হ্যাভ মাইট হ্যাভ এবং ভার্ব 3 কন্ট্রিবিউটেড, তাহলে কি লিখতাম, দে উড হ্যাভ কন্ট্রিবিউটেড। এখন কমপ্লিটলি ডিপেন্ড করে তুমি কোন কন্ডিশনাল ইউজ করবে, যে কন্ডিশনাল ইউজ করবে সেকেন্ড ক্লজ, সেই কন্ডিশন অনুসারে তোমার ভার্ব লিখতে হবে। এখন মনে করো আমি পাস্ট টেন্স লিখলাম, পাস্ট টেন্সের দিব, কারণ হলো যদি তারা হতো, তার মানে হয় নাই,
এখন যেহেতু তারা এডুকেটেড না, তাহলে আমি অতীতের কথাই বলছি, তাহলে সেকেন্ড কন্ডিশনাল দিই। ইফ দে ওয়ার এডুকেটেড দে কুড কি হবে, কন্ট্রিবিউট, কি হবে, কন্ট্রিবিউট বেটার টু প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। যদি তারা শিক্ষিত হয়ে থাকতো বা হতো, তাহলে তারা দেশের উন্নতির জন্য বা দেশের ভালোর জন্য আরো ভালো তারা অবদান রাখতে পারত। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এইখানে একটা ব্যাপার আছে, এখানে সুন্দর একটা জিনিস যেটা তোমাদেরকে বলেছিলাম, এই যে ফার্মার্স কিন্তু এখানে সাবজেক্ট না, দ্য লাইফ এটা হলো এই কারণে ইজ হয়েছে, আবার মেনি আস এই কারণে ডাজ নট হয়েছে, কিন্তু আবার এখানে দের পরে ডু নট হয়েছে। এখানে সেম, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, তার মানে প্রসপারিটি হলো এখানে ভার্ব, এটা সিঙ্গুলার, তার মানে ভার্বও সিঙ্গুলার হবে। হ্যাঁ, এখানে যদি কোনোভাবে ভুল করি আওয়ার কান্ট্রি, আমাদের অনেকে ভুল বুঝি যে প্লুরাল হবে, তাই না, দ্য প্রসপারিটি হবে এখানে সাবজেক্ট, তাহলে সে অনুসারে হবে লাইয়ের সাথে এস বাই এস যোগ হলে কি হবে, লাইস হবে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন, আমাদের যে দেশের যে উন্নতি সেটা নিহিত আছে তাদের যথাযথ শিক্ষার উপর। তাদেরকে যদি, এই কৃষকদের যদি আমরা শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের দেশের আরো বেশি উন্নত হবে। এরপরে দেখো তোমাদের দ্বিতীয় ভিডিওতে এই কথাটা আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্স যদি শুরু হয় ভার্ব দিয়ে, তার মানে ওইখানে তোমার সেন্টেন্সে যে ভার্বটা দিয়েছে সেটা মানে সেন্টেন্সটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে হওয়ার কথা ছিল, তার মানে সাবজেক্ট হয় নাউন, তাহলে তোমার ভার্বটাকে নাউন বানাইতে হবে। তাহলে ভার্বকে নাউন বানানো যায় কিভাবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে, কি করে, আইএনজি যোগ করে। তাহলে কি এডুকেট আছে, এটাকে লিখবে এডুকেটিং। এটা তোমরা প্রায়শই পাবো, অনেক বডি এরকমই আসে, প্রথমেই ভার্ব দ্বারা শুরু হয়, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওখানে আমরা দেখব যে 99% সময় আমরা কি করব, 100%ই বলা যায় এখানে আমরা ওই ভার্বের সাথে শুধু আইএনজি করে দিব। ভার্ব দিয়ে যদি কি শুরু হয়, সেন্টেন্স শুরু হয়, তাহলে এডুকেটিং আ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত করা। এই এডুকেটিং আ ফার্মার, এটা একটা ফার্মার এডুকেটিং যেটা, সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, কি হবে, সেটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এডুকেটিং, যেটা বললাম এটা নাউন, এডুকেটিং হলো নাউন জেরান। তাহলে এডুকেটিং যেহেতু সিঙ্গুলার, তার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে এই যে ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, তার মানে মিনের জায়গা হবে মিন্স। এডুকেটিং আ ফার্মার মিন্স একজন কৃষককে শিক্ষিত করা মানে এডুকেটিং আ ফ্যামিলি, একটা পরিবারকে শিক্ষিত করা, আর নেশন একটা জাতিকে শিক্ষিত করা। অ্যান্ড ইট, এই যে দেখো, এটা যদি বলি আমরা, এটা সেন্টেন্সটা খুব ভালো করে পড়ো, এই কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের পড়ে ভালো করে বুঝতে হবে যে কোথাও কোনো ভবিষ্যৎ প্রেডিকশন আছে কিনা। যদি এটা তুমি ধরো, ইট ড্যাশ রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, এটা কি করবে, এই কৃষকদের শিক্ষিত করা, এটা ইট বুঝাইছে, কৃষকদের শিক্ষিত কি করবে, গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর, বা দেশের প্রতিটা ক্ষেত্রে কি করবে, তোমার বড় ধরনের সফলতা নিয়ে আসবে। এখন নিয়ে আসবে কি, ভবিষ্যতে হতে পারে, আবার বর্তমানের কথা আমরা বলতে পারি যে এটা কি করে, তোমার সফলতা বয়ে নিয়ে আসে। এখন তুমি যদি মনে করো যে শিক্ষিত করলে তাহলে ভবিষ্যতে সফলতা আসবে, তখন কিন্তু এটা ফিউচার এক্সপ্রেশন, তাহলে তুমি লিখবা ইট উইল রেজাল্ট, কি লিখবা, ইট উইল রেজাল্ট। আর যদি যেটা তোমার শুরুতেই বললাম যে শুরুর সেন্টেন্স পরে আমি বলছি এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, তখন কিন্তু হবে ইট সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট, তখন হবে রেজাল্টস, কি হবে, ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ আওয়ার কান্ট্রি। তো এই ছিল এই প্রশ্নের আলোচনা। তোমাদের আবার একটু আমি মনে করাই দেই যে এইখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বেশি ছিল। রাইট ফর্ম ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, সাথে হলো ভয়েস, এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা এখানে দেখলাম দা লাইফ ছিল সাবজেক্ট, এখন ইজ হয়েছে, মেনি আ ফার্মার ডাজ নট হয়েছে, এখানে দে ছিল, এখানে ওয়ার্ক হয়েছে, এখানে ট্রয়েল সিঙ্গুলার ভার্ব ছিল, এখানে গোজ হয়েছে, আবার এখানে আর্টফুরসিটি দে ছিল, এখানে ডু নট হয়েছে। আমরা ম্যাক্সিমাম এখানে দেখো শুধু এখানে ইট ইজ টাইম দে, এইখানে একটা আলাদা স্ট্রাকচার আসছে, আর এই যে ইফ দে এখানে একটা আলাদা স্ট্রাকচার আসছে, কিন্তু বাকিগুলো আমরা দেখবো সবগুলোই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল। কি সে অনুসারে তোমার সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় কোনো ভিডিওতে।